আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে। গত 14 মাস ধরে আমি যে কথা বকে যাচ্ছিলাম যে এবার বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে, বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে, নানান লোকে নানান কুকথা বলেছে, অকথা বলেছে, ভুলবাজ, গাঁজাখোর, গুজববাজ, লোকটার কথা শুনবেন না। আমি তখনও কোনো কথা বলিনি। ওয়াকারুজ্জামানকে 7 দিন সময় দেওয়া হয়েছিল, যে আমরা 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এই সমস্ত আপনার যত সন্ত্রাসবাদী আছে এবং আপনার হিজবুত থেকে আপনার যত আছে, আইএস মার্কা যত মাল আছে, সব এগুলোকে সরান, নইলে ব্যবস্থা করুন, জেলের মধ্যে পড়ুন। ওয়াকারুজ্জামান প্রায় হাতে পায়ে ধরার মতো আরো 3 দিন সময় চেয়ে নিয়েছেন, টোটাল 10 দিন। মানে গতকাল থেকে 10 দিন, মানে আর হাতে আছে 9 দিন, আগামীকাল হবে 8 দিন। এটা হচ্ছে আমাদের মিস্টার সিং এর বক্তব্য। এইবারেতে আমি জিজ্ঞেস করলাম, তাহলে যদি কোনো অ্যাকশন নিতে হয় তাহলে পরে তো এটা কি সিঁদুরের কোনো মানে নেক্সট পদক্ষেপ? উনি বললেন, সিঁদুর ইজ দ্য অনগোয়িং প্রসেস। যখনই ভারতের ওপরে কোনো আঘাত আসবে, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা যখন অস্তিত্ব রক্ষার লড়াইতে চলে যাবে, তখন ভারত দ্বিতীয়বার ভাববে না। এই সিঁদুর যে অনগোয়িং প্রসেস চলছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যাল দিয়ে রেখে দিয়েছেন। ফলে এখানে আর তার কাছে কোনো রকম অনুমতি চাওয়ার কোনো দরকার নেই, কোনো মিটিং হবে না। এই যে এখান থেকে বাংলাদেশ থেকে ডিফেন্সের লোকেরা ফিরে গেলেন, ফিরে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে কোনো রিপোর্ট দেননি, স্বরাষ্ট্রমন্ত্রীকেও কোনো রিপোর্ট দেননি। তখন আমার একটা প্রশ্ন আমি করেছিলাম, আমি জানি উত্তর দেবেন না, তবুও এই প্রশ্নটা করেছিলাম যে সাংবাদিক হিসেবে, তাহলে এটা কবে নাগাদ আশা করা যায়? উনি বলেছেন এটা ওই যে আমি বলেছি প্ল্যান অফ অ্যাকশন, তার মধ্যে পড়ে যাচ্ছে। এটা পুরো ডিফেন্সের ব্যাপার, মাফ করবেন, ডিফেন্সই এর পুরো ব্যবস্থাপনা করবে এবং যখন মনে হবে তখন ডিফেন্স তার ব্যবস্থা করবে। তার মানে এই যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে এবার একটা শিক্ষা পাবে বাংলাদেশ, চরম শিক্ষা পাবে। এবং 3 মাস আগে থেকে বলছি, হয় পূর্ব দিকে শুরু হবে, নয় পশ্চিম দিকে শুরু হবে, অথবা পূর্ব পশ্চিম একসঙ্গে হবে, যে কোনো যা কিছু হতে পারে। এখন পাকিস্তান আর তুর্কিকে কিভাবে ফাঁসিয়ে রেখে দিয়ে সে তো আপনারা গল্প জানেন, আমেরিকার অবস্থাও আপনারা জানেন। আরো আপনারা বুঝতে পারবেন আমেরিকার এই অবস্থাটা খারাপ কতটা, ট্রাম্প কতটা একঘরে হয়ে গেছেন। যে আপনাদের কাছে নিশ্চয়ই খবর এসছে, আপনারা জেনেও গেছেন যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সরকারকে আর টাকা দেবে না। তার মানে কংগ্রেসের কোনো অ্যাপ্রুভাল নেই। এখন যে আমেরিকা এতদিন রেজিম চেঞ্জ করে এসেছিল, এখন সেই আমেরিকার প্রেসিডেন্টের রেজিম চেঞ্জ করার জন্য সেই ডিপ স্টেট একদম কাজে লেগে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের আর কোনো রকম এখানে ইনভলভমেন্ট থাকবে না, আমেরিকার কোনো রকম ইনভলভমেন্ট থাকবে না। এবার যা করবে ভারতবর্ষ করবে। আর যদি আমাদের পদাতিক বাহিনী যদি নামে, তাহলে জানবেন আপনাদের রংপুর গেল, আপনাদের চট্টগ্রাম গেল, আপনাদের একদম ল্যান্ডলক কান্ট্রি বলে করে দেবে। আপনারা পড়ে রইল ওখানে অস্থির মায়ানমার, যেখানে ঢুকতে গেলেই গুলি খাবেন। তাহলে ভারত যদি খাদ্য দেয় খাবেন, বিদ্যুৎ দেয় দেবে, আলো জ্বালবেন, জল যদি দেয় তো ঠিক আছে, তেল যদি দেয় তো ঠিক আছে, পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকবেন। এবার যারা এই ভারত বিরোধিতা করে ওদিন চেঁচাতো না, এই তাদের চেঁচারি কিন্তু এবার দেখবেন সব থেমে যাবে। তারপরে দেখব বাংলাদেশের সৈন্যবাহিনীর ক্ষমতা কতটা। এরা সাধারণ মানুষ পেটাতে পারে, লড়াই তো কখনো করেনি। আর এই যে আমায় লিখে বেড়ান না, যুদ্ধ 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 চাই, ভারত একটা কাপুরুষ, কোনোদিন যুদ্ধ করতে পারবে না,
এবার যুদ্ধের নির্মমতা, নৃশংসতা দেখবেন। আমার একটা সেনাবাহিনীর কাছে অনুরোধ ছিল যে পারলে একটা কামাকাজি ড্রোন যমুনার ওপরে ফেলবেন, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি। আর যে সমস্ত ইনস্টলেশনে মারবে, এখন দেখুন প্রচুর রক্তক্ষয় হবে, এটা ধরেই নিন প্রচুর রক্তক্ষয় হবে। কারণ চারজনকে মারার জন্য যে কামাকাজিটা মারা হবে, সে চারজনকে বেরিয়ে যে থেমে যাবে তা তো নয়, সেখানে 40 জন মারা যাবে। সেখানে কে সাধারণ মানুষ, কে শিশু, কে বৃদ্ধ, কে মহিলা, কে, ও তো ড্রোন, আর ড্রোন তো যন্ত্র, ও তো জানে না কোথায় পড়তে হবে, কে কার সঙ্গে কি সম্পর্ক আছে। ফলে এরকম মাঝরাতে হঠাৎ পাকিস্তানের মতো, যেটা আমিও জানতে পারবো না, আপনারাও জানতে পারবে না, হঠাৎ দেখবেন দুমদাম দুমদাম করে শুরু হয়ে গেছে। এখন হাতে দিন গোনার পালা। এবার দিন গুনুন, আর পারলে আমাকে আরো 4 বার লিখে দিন গাঁজাবাজ, গুজববাজ আর গঞ্জিকা সেবনকারী একটি মানুষ। অনেক আপনারা বলেছেন, এবার ভারতের করে দেখানোর সময় এসছে। আর যখন এই ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে না, তখন বাপ বাপ বলে চেঁচাবেন। আপনাদের পাশে না আছে পাকিস্তান, না আছে তুর্কি, না আছে বাংলাদেশ। বাঁচালে আপনাদের ভারতবর্ষই বাঁচাবে, মারলে আপনাদের ভারতবর্ষই মারবে। আর এরপর ভারতবর্ষ যাকে মনে করবে তাকেই গদিতে বসাবে। আপনারা মাঝে মাঝে বলে বেড়ান না ভারতবর্ষ কেন আমাদের কন্ট্রোল করছে। ভারতবর্ষ কন্ট্রোল এবার করবে, আগে করতো না, এখন ভারতবর্ষ কন্ট্রোল করবে। কারণ আপনাদের মতো মানুষ যারা, সবাইকে বলছি না, আমি বলছি এই দেশ ধ্বংসকারী, অর্থনীতি ধ্বংসকারী, চারিদিকে সন্ত্রাসের আবহাওয়া বইয়ে দেওয়া যে সমস্ত মানুষগুলো রয়েছে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, তার গায়ে যদি আঘাত পড়ে, সে কিন্তু, আমাদের প্রত্যেকটা দেবতার হাতে কিন্তু একটা করে অস্ত্র থাকে। এক হাতে শান্তি থাকে, আর এক হাতে আশীর্বাদ, আর এক হাতে কিন্তু অস্ত্র থাকে। সুতরাং আমরা যেমন সাহায্য করতে পারি, প্রয়োজনে তেমন অস্ত্রও ধরতে পারি। এখন দিন গুনুন, কবে রাত্রিবেলা টাপাটাপ 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 পড়তে শুরু করে দেবে, তখন আমাকে লিখবেন যে হ্যাঁ, এই গাঁজাবাজটার কথাটি কিন্তু তাই সত্যি হলো। আর যে মনে করছেন আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করবেন, আপনাদের ওখানে স্যাটেলাইটই থাকবে না, মানে স্যাটেলাইট ব্লক করে দেবে, আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন না। ইউটিউব, ফেসবুক সব বন্ধ হয়ে যাবে। কতদিনের জন্য বন্ধ হবে তাও আমি জানি না, ধীরে ধীরে হয়তো চালু হবে। কিন্তু দিন খুব একটা খারাপ আসছে সামনের দিকে, খুব কঠিন একটা পরিস্থিতি আসছে। আমি বলেছিলাম 31শে ডিসেম্বর 2025, এখন দেখা যাচ্ছে সেটা অনেকটাই এগিয়ে এসছে। এবার আপনারাও অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করি, দেখা যাক কবে কি শুরু হয়। মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, দরাজগুলায় বলছেন দেশে জঙ্গি নেই, সব শান্ত। আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক মিত্র পাকিস্তান। তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট, যার শিরোনাম হলো মিলিটেন্সি, বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান। অর্থ হলো জঙ্গিবাদ, পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন। দর্শক, ঢাকা যখন বলছে সব ঠিক আছে, ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে। কি এক চরম অসঙ্গতি। বিগত 16 মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছরের আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ, তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে। এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল। অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে। ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল? এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক। নতুন বন্ধুত্বের মিষ্টি হাসির নিচে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চোরাগোপ্তা পথ।
2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে অনেকগুলো কারাগারে কয়েদি ও হাজতীরা বিদ্রোহ করে। সাধারণ কয়েদির পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান। এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন। ইত্তেফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনো অধরা। অন্যদিকে গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ 700 বন্দী এখনো পলাতক, উদ্ধার হয়নি 20টি আগ্নেয়াস্ত্র। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 69 জন ঝুঁকিপূর্ণ। তাদের 60 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং 9 জন জঙ্গি। এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শটগান উদ্ধার হয়নি। এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। তবে শুরু থেকে বিষয়টি নিয়ে গা ছাড়া ভাব দেখা গেছে সরকারের মধ্যে। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরের কয়েক মাস নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্য কার্যক্রম চললেও না দেখার নীতি নেয় সরকার। বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনক নয়। এবছরের 7 মার্চ পল্টনে মার্চ ফর খিলাফা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এরপর থেকে হিজবুত তাহরীর সংগঠিত কর্মসূচি বন্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত শোভা পাচ্ছে তাদের পোস্টার। অনলাইনে চলছে জোরদার তৎপরতা। আরো বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছেন সংবাদকর্মীরা। বিভিন্ন সময়ে সরকারের ভূমিকায় মনে হচ্ছে, জঙ্গিবাদ দমন করা তো দূরের কথা, বিষয়টি স্বীকার করতেও রয়েছে প্রচন্ড অনীহা। এমনকি হাস্যকর বয়ানও এসেছে নিয়মিত বিরোধীদের। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত 36 বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। তার চেয়েও এক ধাপ সরেস বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। হোলি আর্টিজানে হামলার নবম বর্ষপূর্তির আগের রাতে তিনি দাবি করে বসেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। এই বক্তব্য নিয়ে হইচই শুরু হলে পরে অবশ্য একটি ব্যাখ্যা দেয় ডিএমপি। দাবি করা হয়, কমিশনার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। দর্শক, এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার, তবে তাতে সংকট কমার চেয়ে আরো ঘনীভূত হয়। আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন। আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে। তবে এখন আবার রাষ্ট্রীয় বাহিনী দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের সবকিছুই ছিল নাটক, এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে লক্ষণীয়। তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না, তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত। দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম। দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর। নতুন যাত্রা শুরু করা সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট গত মে মাসে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। জানা যায়, পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক। তারা সবাই আফগান তালেবান সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্য। উত্তর ওয়াজিরিস্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি হন দ্য ডিসেন্ট সম্পাদক কদরুদ্দিন শিশির। বিষয়টি নিয়ে 5ই অক্টোবর আরেকটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমও সরব হয়েছে। এ বিষয়ে 7ই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জন। শিরোনামে বলা হয়, পাকিস্তানে জঙ্গি সরবরাহের পাইপলাইন তৈরি হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বরাত দিয়ে জানানো হয়, বর্তমানে অন্তত 2 ডজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছে। উদ্বেগজনক এই প্রবণতা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। ডনের প্রতিবেদনে বাংলাদেশি কয়েক তরুণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। এদের কয়েকজন এরই মধ্যে নিহত হয়েছেন। পাকিস্তানের টিটিপির মুখপাত্রের দায়িত্বে আছেন ইমরান হায়দার নামের একজন। তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন। সিটিটিসির তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়েন 2023 সালের এপ্রিলে। সিটিটিসির এসপি রওশন সাদি আফরোজ জানান, এখন পর্যন্ত তারা পাকিস্তানের 3টি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত হচ্ছেন। এগুলো হলো টিটিপি, তেহরিকি লাব্বায়ক পাকিস্তান বা জিএলপি এবং ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি।
তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে। এই জঙ্গি গোষ্ঠী 2007 সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ। তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান, পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন, তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য কারা? রিপোর্টে দেখানো হয় রতন ঠালির মতো সাধারণ পরিবারের, যার বাবা একজন রিক্সা চালক, এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ঘরের সন্তানদের টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে, রিক্রুটকারীরা তাদের টার্গেট করে। অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি। ডনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি, তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান, বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। 1947 সালে দুই জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি। তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা। জন লিখেছে, বাংলাদেশের বিদেশে গিয়ে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে। তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে। এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত দেওয়া হয় প্রতিবেদনে। হোলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশ জঙ্গি তৎপরতা ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে জন। তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। ঢাকায় গত মার্চে হিজবুত তাহরিরের শত শত সদস্যের প্রকাশ্য মিছিল করার বিষয়টিও লিখেছে জন। বলা হয়, হিজবুত তাহরির কর্মীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামী খেলাফত কায়েমের দাবি তোলেন। দর্শক, অথচ ডিএমপি কমিশনার দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই, আগেও ছিল না, আছে কেবল পেটের তাড়নায় রাস্তায় নামা কিছু ছিনতাইকারী। আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার। তবে ডনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকারের পরিণাম গড়াচ্ছে বহু দূর পর্যন্ত। শুধু দেশে নয়, বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয়। তারেক রহমানের দেশে না ফেরার ব্যাপারে কোনো যুক্তি নেই। আপনারা আমার যুক্তিগুলি শুনুন এবং নিজেরাই বিচার করুন যে তারেক রহমানের দেশে না ফেরার পক্ষে কোনো যুক্তি আছে কিনা। তারেক যা বলেছে যে দেশে ফেরাটা তার উপর নির্ভর করে না, অর্থাৎ অন্য কারোর উপর নির্ভর করে। প্রশ্ন, কেন? তারেকের কি পাসপোর্ট নাই বাংলাদেশের? বাংলাদেশের সরকার কি তাকে পাসপোর্ট দিচ্ছে না? বাংলাদেশ সরকার তো এরকম কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না, বরঞ্চ তারেকের সকল প্রকার সিকিউরিটির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার, এটাও বলেছে। এমনকি তার জন্য গুলশানে বাড়ি পর্যন্ত রেডি, বুলেট প্রুফ গাড়ি রেডি। তাহলে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে, এই কথা বলে দিলে হয় যে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে দেশে ফেরা। বাংলাদেশ সরকার বাধা দিবে কিভাবে যেটা আমরা জানি না। হয়তো তাকে পাসপোর্ট দিচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, বা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, এরকম কোনো কথা কি সে বলতে পারে? তা বাংলাদেশের সরকার যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে এবং তার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সে এয়ারপোর্টে গিয়ে বললেই তো হয় যে আমি আমার দেশে যাব। কে তাকে থামাবে? কে তাকে থামাবে? যে তাকে কি তাহলে বলতেই হয় যে আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না? আপনাদের নিশ্চয় মনে আছে 1/11 সময় শেখ হাসিনা যখন দেশে ফেরার চেষ্টা করছিলেন তখন তাকে বাধা দেওয়া হচ্ছিল। উনি এয়ারপোর্টে গিয়েছিলেন হিথ্রোতে গিয়ে ওনার সেই সময়ে উনি যা করেছিলেন হট্টগোল যে আমাকে আমার দেশে ফিরতে দিতে হবে, কারণ মইনী সরকার তাকে প্রথমে বাধা দিচ্ছিল দেশে ফেরার ক্ষেত্রে, কিন্তু শেখ হাসিনা এয়ারপোর্টে গিয়ে কিন্তু বলেছিলেন আমাকে দেশে ফিরতে দিতে হবে ওই সময়, রাইট? তাহলে তারেক বললেই হয়, আমাদের দেখালেই হয় যে আমি এয়ারপোর্টে গিয়েছি, আমার পাসপোর্ট আছে বা আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না। বলুক সেটা। তাহলে পাসপোর্ট যদি থাকে তাহলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? তো ট্রাভেল ডকুমেন্ট যদি না থাকে, পাসপোর্ট যদি না থাকে, তাহলে বললেই হয় স্ট্রেট যে আমাকে তারপরও দিচ্ছে না দেশে আসতে। এখন যদি বলে অন্য কেউ বাধা দিচ্ছে, সেটা কি বিদেশি কোনো শক্তি? কি করবে? তাকে মেরে ফেলবে? আরে বাপরে, তোমার মা মরছে, যে মাকে পুঁজি করে তুমি রাজনীতি করবে, ভবিষ্যতে ইচ্ছা তোমার প্রধানমন্ত্রী হবে, তুমি সিংহাসনে বসবে, তোমার বাপকে ব্যবহার করে তুমি রাজনীতি করছো, এখন পর্যন্ত গদিতে বসে আছো। যদিও তোমার কোনো যোগ্যতা নাই তারেক, তোমার কোনো যোগ্যতা নাই, বাংলাদেশে রাজনীতি করার কোনো ইতিহাসও তোমার নাই। তোমার যে সকল ইতিহাস এগুলো শুনলে যাক বাদ দাও। তোমার যে সকল না একটু বলি, হাওয়া ভবন ইত্যাদি এগুলো তো আমরা জানি, 21 আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি ট্যাগ তোমার পিছনে লেগে আছে। তো এগুলো তো আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, যদিও মামলা শুনেছি প্রসিডিউরাল কারণে লন্ডভন্ড হয়েছে, আবার মামলা হতেও পারে, কিন্তু তারপর জনমনে কিন্তু প্রশ্ন রয়েই গেছে
মানুষ তোমাকে হয়তোবা ক্ষমা করে দিত, আমিও হয়তোবা মনে করতাম যে ঠিক আছে তারেক রহমান অনেক সাফার করেছে, তার দেশে আসা দরকার, কিন্তু তার জন্য তোমাকে কি প্রমাণ করতে হবে? তুমি বাপের ছেলে, তুমি মায়ের ছেলে, কিন্তু এই বাপ মার উপর পুঁজি করেই তো তুমি রাজনীতি করবে। তোমার তার কোনো যোগ্যতা নাই, তোমার রিক্সা চালানোর যোগ্যতাও নাই বাংলাদেশে, কারণ তোমার কোমর ভাঙা, লেখাপড়াও নাই, কিচ্ছু নাই। তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল অনেক সাফার করেছে, যে রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীরা অনেক সাফার করেছে, এবং যেই দলটি জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র, জিয়াকে আমি নিজে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে বাপের সন্তান, তুমি যে মায়ের সন্তান, সেটা প্রমাণ করো। খালেদা জিয়া তো কখনো আমাদেরকে ছেড়ে যান নাই, খালেদা জিয়া কিন্তু কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই, ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের সাথে আছেন। তাহলে তুমি যদি সেই মাকে ভবিষ্যতে পুঁজি করে সিংহাসনে বসতে চাও, তাহলে তোমাকে কে বাধা দিচ্ছে? মেরে ফেলবে তোমাকে। ও, তাহলে তোমার জীবনের মায়া বা তুমি জেলে যাওয়ার ভয় মার ভালোবাসার চেয়েও বেশি তোমার, তাই না? তা খালেদা জিয়ার জন্য তো অনেকে জীবন দিচ্ছে, খালেদা জিয়ার জন্য অনেকে কান্নাকাটি করছে, অনেকে বিএনপির আদর্শে বিশ্বাস করে জেলে খেটেছে, অঙ্গহানি হয়েছে, অনেক রকম নির্যাতনের শিকার হয়েছে গত 17 বছর, হয়নি? তাহলে তুমি কোন যুক্তিতে তুমি তোমার দেশে ফিরবে না, তুমি বাংলাদেশে ফিরবে না? তুমি তোমার বউকে পাঠিয়েছো, তোমার বউ এবং তোমার মেয়ে, ওরা তো তোমার জানের চেয়েও মায়া থাকার কথা। তাহলে তোমার বউ এবং তোমার মেয়ের উপরে কোনো থ্রেট নাই, বা তোমার বউর উপরে কোনো থ্রেট নাই, রাইট? একটা অযোগ্য ডাক্তারকে পাঠিয়েছো, সে নাকি আবার চিকিৎসা কোঅর্ডিনেট করে। এখন এই চিকিৎসা যে কোঅর্ডিনেট করে, এইটার ব্যাপারে তুমি কথা বলো যে চিকিৎসক কারা, আজ পর্যন্ত জানলাম না তো চিকিৎসক কারা। এরকম একটা ঠুনকো ডিগ্রি নিয়ে সে এত বড় বড় ডাক্তার দেশ বিদেশ থেকে আসে, তাদের আবার সে চিকিৎসা কোঅর্ডিনেট করে। ফাইজলামের জায়গা পায় না, ফাইজলামের জায়গা পায় না। একটা ডাক্তার নাম দিচ্ছে না, কারণ কি কোন ডাক্তার তার নাম ইউজ করতে দিবে না যে খালেদা যে এখন কি অবস্থায় আছে, এই মিথ্যাচার করতে দিবে না। এই জন্য কোনো ডাক্তার তাদের নাম প্রকাশে ইচ্ছুক নয়। তা তুমি আসো, তুমি এসে বলো, বা তুমি কোনো স্ট্যাটাসে বলো তোমার মা কেমন আছে, বলো। এটা তো শুনছি না গত কয়েকদিন ধরে, বলছো না তো স্পষ্ট করে। তুমি ধরি মাছ না ছুঁই পানি অবস্থায় আছো, আসলে তুমি কাওয়ার্ড, তাই না তারেক? তুমি কাওয়ার্ড, তুমি তোমার দলকে ডুবিয়েছো, তুমি না নেত্রীকে ডুবিয়েছো, তুমি তোমার দেশকে ডুবিয়েছো, এবং তুমি এন্ড অফ দ্য ডে বসে বসে ওখানে বসে বসে তুমি ফয়দা নিতে চাইছো, তুমি পদবাণিজ্য করছো, ঠিক না? কারণ তোমার দেওয়া হচ্ছে সকল চয়েস, তাদের বেশিরভাগই তো জঘন্য চয়েস। এই যে 2,500 আজাদ চিচি করছে, সমস্ত বিএনপির নেতা কর্মীরা বলতো চিচি করছে, কারণ তুমি ওখানে বসে বসে তো আরামে আসো, ওখানে বসে বসে তুমি আরামে আছো, তুমি দেশে আসবা কেন? তাহলে বলো, নিজেকে পরিষ্কার করো, সাহস দেখাও। আরে ভাই, তোমার মা মরে যায়, তোমার সাহস হয় না কেন? এই মাকে পুঁজি করে তো তুমি রাজনীতি করার ইচ্ছা রাখো, সিংহাসনে বসতে চাও, এছাড়া তোমার কোনো যোগ্যতা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে না গেলেই হয় যে মার অন্তিম সজ্জা তুমি আসলে, তোমার কোনো যুক্তি নাই। যদি তোমার মৃত্যু ভয় না থাকে, তোমার মৃত্যু ভয় থাকা উচিত না তো, কারণ মার অন্তিম সজ্জায় তুমি মৃত্যু ভয় পাবে কেন? দেশ মাতৃকার জন্য মানুষ জীবন দেয়, মায়ের জন্য মানুষ জীবন দেয়, আর তুমি এত বড় দল থাকতে, এত সিকিউরিটি থাকতে তুমি আসতে পারো? তুমি একটা কাওয়ার্ড। আসলে তোমার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি তুমি দিতে পারবে না, কোনো বিদেশি শক্তির অজুহাতে তুমি দেশে ফিরছো না, এটা তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না এটা। নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, কারণ ওয়ার্স্ট কেস সিনারিও তোমাকে মেরে ফেলবে, তাই তো? বিদেশি কোনো শক্তি এইটাও তোমার যুক্তি হতে পারে না দেশে না ফেরার জন্য। তুমি একটা কাওয়ার্ড, তুমি বিদেশেই থাকো, বিএনপি কে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই, এবং তুমি নিশ্চিত থাকো খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হলে বিএনপি তার স্বরূপে ফেরত আসবে, এবং তোমার মতো নেতাকে বিএনপির উচিত হবে না নেতৃত্বের সামনে দিতে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেন ভুলে না যায় তোমার মতো কাওয়ার্ডকে যেন নেতা হিসেবে তারা না মানে, এটা হচ্ছে আমার দাবি। বাংলাদেশের নাগরিক, আমাদের পাশে দেয়াল ঘেঁষে চারপাশ দিয়ে ভারত আছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারতে কিছু ঘটলে, বিশ্বের কোনো জায়গা থেকে কিছু ঘটলে, সেটা আসলে আমাদেরও ঘটনা, নানাভাবে ভৌগোলিক অবস্থানগতভাবেই সেটি স্বীকৃত হয়ে যায়। মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল, নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে, এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি চীন প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন যে 2022 সালে যে নিরাপত্তা কৌশলপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে চীনের উপর নজর দেওয়া এবং বেইজিং এর প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এবার বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি, বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে।
নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের, মার্কিন যুক্তরাষ্ট্র একক যে চীনের সাথে ফাটাফাটি করবে, লড়াই করবে, এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে। চীনের কর্তৃত্ব অবশ্যই তারা খর্ব করতে চায়, কিন্তু চীনের সঙ্গে প্রতিযোগিতা নয়, ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও খুশি হয়েছে যে এখানে এমন কোনো রাশিয়া বিরোধী নীতি নেই। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা নাখুশ হয়েছে, সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরো তারা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত ব্যক্ত করবে। অন্যদিকে দেখুন, এই যে বিশেষ করে গত কয়েক মাস যাবত পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা নগ্ন খেলা বা প্রকাশ্য খেলায় আমরা লক্ষ্য করছি। এই নথিতে, এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত। বলা যায় পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি। ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে, চীন অনেকবার উল্লেখ হয়েছে, কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত এবং এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি। পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে, তবে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে। নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয়। যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। 2017 সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ কড়া সমালোচনা ছিল, কিন্তু নতুন নথিতে কোনো সমালোচনা যদিও নেই, কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে কমপক্ষে গত 6 মাস আমরা যে দহরম মহরম দেখছি, সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে। এখানে বাংলাদেশ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি, কিন্তু আমি শুরুর দিকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে। এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে, বাংলাদেশকেও তেমনটাই, অন্ততপক্ষে ভৌগোলিক কারণে তেমন ভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে। সত্যিকার অর্থে মার্কিন ভূ রাজনৈতিক প্ল্যান বা নিরাপত্তা কৌশল যেটি বলি না কেন, মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত। এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটি ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফয়সালা হবে এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয় জড়িয়ে আছে। এবং বাংলাদেশ, আমরা একটা বন্ধাত্বের মধ্যে, আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি। আমি বারবার আশার কথা বলতে চাই, গতকাল থেকেই আশার কথা বলছি, এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে, কিন্তু
সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগানিয়া নানান ঘটনা দেখতে পাবো। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান।